কাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের সামর্থ্যে আস্থা রাখছেন অধিনায়ক শান্ত। ম্যাচের আগে মূল মাঠে অনুশীলন করে নতুন বিতর্ক টিম ইন্ডিয়ার। তরুণদের নিয়ে দল গড়ে ডিপিএল শিরোপা জিততে চান লিজেন্ডস অফ রূপগঞ্জ। বিসিবির পালা বদলে নিরপেক্ষ আম্পায়ারিং এর প্রত্যাশা ম্যানেজমেন্টের। আমরা চাবো যে এই বোর্ড নিরপেক্ষভাবে আম্পায়ারিং দেওয়ার ব্যবস্থা করবে। কোচের সঙ্গে এখনো বিদ্রোহী 18 ফুটবলারের দ্বন্দ্ব মেটেনি। ইঙ্গিত নারী উইং এর দ্রুতই সমাধানের আশ্বাস। কাল 21 পদক পাচ্ছে সাফজয়ী দল। দেখছিলেন শিরোনাম। শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফির খবর জানাবো। কাল শুরু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত। প্রতিপক্ষ নিয়ে বাড়তি চিন্তা না করে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের নজর বাংলাদেশের। নাহিদ রানার মতো বোলার দলকে বাড়তি আত্মবিশ্বাস দিলেও অন্য বোলারদের উপর পূর্ণ আস্থা রাখছেন বাংলাদেশ অধিনায়ক। কোনো একক ক্রিকেটার নয়, বরং ভারতের পুরো দল নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে টাইগাররা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে কাল বাংলাদেশ সময় বিকেল 3টায়। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই বিতর্ক। ম্যাচের আগের দিন বাংলাদেশ অনুশীলন করেছে স্টেডিয়ামের পাশে আইসিসির একাডেমি মাঠে, আর ভারত পেল ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিসের সুবিধা। বাংলাদেশ উইকেট দেখারও সুযোগ পায়নি, সেখানে ভারতের জন্য মূল মাঠের 3টি উইকেট উন্মুক্ত করে দেয়া হয়। অবশ্য এই রীতি নতুন নয়, আইসিসি ইভেন্টে বরাবরই সুবিধা পেয়ে আসছে টিম ইন্ডিয়া। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটাই করছে টুর্নামেন্টের হট ফেভারিট ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। সাম্প্রতিক সময়ে যে ম্যাচ বেশ উত্তাপ ছড়ায়, যার আজ কিছুটা হলেও টের পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। যদিও বিগ ম্যাচের আগে ভয় ডর নয়, আত্মবিশ্বাসী টাইগার দলপতি। উইকেট যেরকম থাকবে ওই অনুযায়ী খেলা চেষ্টা করবো আমরা। বাট আমার মনে হয় যে স্পেশালি যারা ওপরের দিকে ব্যাটিং করে এদের লম্বা ইনিংস খেলাটা খুব ইম্পর্টেন্ট। যখন আমরা এই ওপরের শুরুটা ভালো করতে পারবো তখনই দেখা যাবে যে একটা বড় রান করা সম্ভব। যে কোনো ম্যাচের আগে চিরাচরিত এক প্রশ্ন, কেমন হবে বাংলাদেশের একাদশ? প্রতিপক্ষ ভারত বলেই কোনো পরীক্ষা নিরীক্ষা করছে না টিম ম্যানেজমেন্ট। প্রস্তুতি ম্যাচ না খেলা মাহমুদুল্লাহ এদিন মাঠে গেলেও অনুশীলন করেননি, তবে থাকবেন শুরুর একাদশে। ভারতের বোলিং আক্রমণ স্পিন নির্ভর হলেও বাংলাদেশ মাঠে নামবে 3 পেসার নিয়ে। প্লেয়াররা তাদের প্ল্যান কিভাবে এক্সিকিউট করবে এটা নিয়ে বেশি ফোকাস থাকে এবং মাঠে যত কাম থাকা যায় ওই জিনিসটা নিয়ে চিন্তা করে সবাই। দু দলের শেষ 5 ম্যাচে 3টায় জয় আছে বাংলাদেশের। অবশ্য এসব যে টিম ইন্ডিয়াকে খুব একটা ভাবাচ্ছে না তা সহজেই অনুমেয়। ম্যাচের আগে রোহিতের 20 মিনিটের সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে প্রশ্ন ছিল না একটাও। দুবাইয়ের উইকেট কিছুটা স্পিন বান্ধব, যার কারণে ভারতের স্কোয়াডে আছে 5 স্পিনার। কন্ডিশন বা উইকেটের আচরণ নিয়েও একেবারেই চিন্তিত নন রোহিত শর্মা। যে কোনো আইসিসি টুর্নামেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তবে ট্রফি জিততে হলে অনেক পরিশ্রম করতে হবে। আমাদের লক্ষ্যটাও থাকবে সেদিকে। কন্ডিশন নিয়ে খুব একটা ভাবছি না, আবহাওয়া যেমনই হোক আমাদের মানিয়ে নেওয়ার সামর্থ্য আছে। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচই খেলবে দুবাইয়ে, যে ভেন্যুতে কখনোই কোনো ওয়ানডে হারেনি রোহিত কোহলিরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বন্ধু রাষ্ট্র থেকে চরম প্রতিদ্বন্দ্বী। রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে এসেছে তিক্ততা। ক্রিকেট মাঠে অবশ্য দু দলের বৈরিতা বেশ পুরনো। 2015 বিশ্বকাপ, 2016 ও 2022 টি-20 বিশ্বকাপে ঘটে যাওয়া ঘটনা এ ম্যাচের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। অবশ্য পরিসংখ্যানে আধিপত্য ধরে রেখেছে ভারতই। মুখোমুখি দেখায় 41 ম্যাচে 32 জয় টিম ইন্ডিয়ার। তবে সাম্প্রতিক সময়ে চোখে চোখ রেখে লড়াই করে টাইগাররাও। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে রোহিতদের হারানো শুধু বৈষম্যের জবাবই নয়, নিজেদের শক্তিমত্তা প্রমাণের বড় সুযোগ টাইগারদের। র্যাঙ্কিং, পারফরমেন্স কিংবা পরিসংখ্যান, বাংলাদেশ ভারত দ্বৈরথকে যে কেউ বলবে অসম লড়াই। তবে সম্প্রতি দুই দল যখন মাঠে নামে তখন কাজ করে বাড়তি উন্মাদনা। তার কারণও মাঠের পারফরমেন্সই। এছাড়া বৈশ্বিক কিছু ইভেন্টে আইসিসির কাছ থেকে ভারতের বাড়তি সুবিধা নেওয়া ঘি ঢেলেছে দুই দলের বৈরী সম্পর্কে। এই তিক্ততার শুরুটা 2015 সাল থেকে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রোহিত শর্মাকে আউট না দেয়া নিয়ে শুরু হয় বিতর্ক। এ নিয়ে হয় চরম সমালোচনা। এমন ঘটনায় তৎকালীন আইসিসি সভাপতি আহম মুস্তফা কামাল পদত্যাগ করেন শীর্ষ পদ থেকে। ক্রিকেট ইতিহাসের অন্যতম বিতর্কিত সিদ্ধান্তগুলোর একটি হয়ে আছে সেই বিশ্বকাপ।
এরপর 2016 সালে বেঙ্গালুরুতে জয়ের কাছে গিয়েও হারতে হয়েছিল বাংলাদেশকে। সেই ম্যাচেও উত্তেজনা ছড়িয়েছে চরম। এরপর নিদাহাস ট্রফিতে ভারতের কাছে ফাইনালে হার। সব মিলিয়ে গেল কয়েক বছরে বৈশ্বিক কিংবা আঞ্চলিক টুর্নামেন্টে দুই দলের লড়াই বাড়িয়েছে উত্তাপ। সবশেষ 2022 টি-20 বিশ্বকাপে বিরাট কোহলির ফেক ফিল্ডিং, বৃষ্টি ভেজা মাঠে খেলতে বাধ্য করা। ভারতের বিপক্ষে ম্যাচে যতবারই লিডিং পজিশনে ছিল বাংলাদেশ, ততবারই বিতর্কিত সিদ্ধান্ত এসেছে টাইগারদের বিপক্ষে। মাঠের বৈরিতার পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তিক্ততা এসেছে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কেও। তাই ম্যাচটা শুধু একটা ক্রিকেট ম্যাচই নয়, এশিয়ার মঞ্চে ভারতের ছায়া থেকে বেরিয়ে এসে নিজেদের সক্ষমতা প্রমাণেরও একটি বড় সুযোগ। তবে মাঠের পরিসংখ্যান কথা বলছে ভারতীয়দের পক্ষে। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে 41 বার, যেখানে 32 জয় টিম ইন্ডিয়ার আর 8 ম্যাচ জিতেছে বাংলাদেশ। অবশ্য 8 জয়ের 3টি এসেছে গেল 5 ম্যাচে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দল এর আগে মুখোমুখি হয়েছে একবার। 2017 সালে বার্মিংহামের সেমিফাইনালে মেন ইন ব্লু টাইগারদের হারিয়েছিল 9 উইকেটে, যে ম্যাচে রোহিত শর্মা করেছিলেন অপরাজিত 123 আর বিরাট কোহলির ব্যাট থেকে এসেছিল 96 রান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ভিন্ন এক অভিজ্ঞতা হলো অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। ম্যাচ ছাপিয়ে ভারতীয়দের সব আগ্রহই যেন টাইগার পেসার নাহিদ রানাকে নিয়ে। প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে অংশ নেয়া নাহিদকে নিয়ে বিশেষ পরিকল্পনার আভাসও পাওয়া যায় প্রেস কনফারেন্সে। I think last few matches he bowled really well. Recently he played one test match against them, so he had that a little bit of experience. চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচের আগে প্রেস কনফারেন্সে এভাবেই নাহিদ রানাকে নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নাহিদ রানাকে নিয়ে ভারতীয়দের আগ্রহের যেন কোনো শেষ নেই। তাহলে কি টিম ইন্ডিয়ার সব পরিকল্পনা এই তরুণ পেসারকে নিয়েই? আইসিসির কোন টুর্নামেন্টের আগে প্রতিপক্ষ দলের পরিকল্পনা এর আগে সাকিব আল হাসানকে ঘিরে থাকলেও বদলেছে দৃশ্যপট। এখন সে জায়গাটা দখল করেছেন নাহিদ রানা। হবে নাই বা কেন? টাইগারদের পেস বিপ্লবের এই সময়ে সবচেয়ে আলোচিত নাম জেতার চোট ব্যবস্থাপনা, খেলার ধরন সহ নানা ধরনের প্রশ্নে এটা একেবারেই স্পষ্ট যে ভারতীয়দের পরিকল্পনার অনেকখানি জুড়েই আছেন এই তরুণ তুর্কি। প্রথমবারের মতো আইসিসির কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করাটা চ্যালেঞ্জিং হলেও তাকে নিয়ে নির্ভর ক্যাপ্টেন শান্ত। I think last few matches he bowled really well and bowled fast as you mentioned. গত কয়েকটা ম্যাচে সে ভালো বোলিং করেছে, অনেক জোরে বল করেছে। সে যদি এভাবেই বোলিং করে সেটা আমাদের পুরো বোলিং বিভাগকেই সাহায্য করবে, প্রতিপক্ষকে চ্যালেঞ্জে ফেলতে পারে। এরকমই বোলিং চাই ওর কাছ থেকে। রানার বোলিং আমাদের জন্যও প্রেরণার। সে যেন ফিট থাকে এবং এই ফর্ম ধরে রাখতে পারে, সেটাই আশা করব। can continue his bowling forms. মেগা ইভেন্টে টাইগারদের প্রথম ম্যাচটা আসরের ফেভারিট দলের বিপক্ষে হওয়ায় চ্যালেঞ্জটা অনেক বেশি। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে তাই পরিকল্পনায় কোনো রকম ঘাটতি রাখা যাবে না তা মানছেন অধিনায়ক। ভারতের ওয়ার্ল্ড ক্লাস পেস ইউনিটের প্রশংসা বিশ্বজুড়ে থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে এবার স্পিনারদের আধিক্য। 5 স্পিনার অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ও মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীদের নিয়ে দুবাইয়ের উইকেটে স্পিন নির্ভর একাদশ সাজানোর সম্ভাবনাও আছে ভারতের। যদিও তা নিয়ে ভাবতে চাইছেন না শান্ত। নিজেদের পরিকল্পনার সেরা বাস্তবায়নের পক্ষেই টাইগার অধিনায়কের অবস্থান। We have always good spinners, so we have now good balance pace and spin. আমাদের সব সময় ভালো স্পিনার ছিল, তবে এখন আমাদের পেসার আর স্পিনারদের ভালো একটা কম্বিনেশন আছে। আমি অবাক হব না তারা যদি 2-3 জন স্পিনার খেলায়, কারণ আমাদের সেই ধারণা আছে। আমাদের সব রকম প্রস্তুতি আছে। এখানে গত 2-3 দিন ভালো প্রস্তুতি হয়েছে। আমরা জানি কিভাবে সেটা মোকাবিলা করতে হবে। How the challenge will come. এবারের আসরে সাকিব আল হাসান না থাকলেও সংবাদ সম্মেলনে ঠিকই তাকে নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে নাজমুল হোসেন শান্তকে। তাজিন খন্দকার, সময় সংবাদ। ক্রিকেটের খবর জানাবো। ঢাকা প্রিমিয়ার লিগে নতুন আসর সামনে রেখে সবচেয়ে ভারসাম্যপূর্ণ আর শক্তিশালী দল গড়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। তানজিদ তামিম, সৌম্য সরকার কিংবা জাকের আলীর মতো তারকারা সামলাবেন ব্যাটিং ইউনিট। বোলিং বিভাগের দায়িত্ব শরীফুল, তানজিম, সাকিবদের কাঁধে। বিসিবির পালা বদলে নিরপেক্ষ আম্পায়ারিং এর প্রত্যাশা ম্যানেজমেন্টের। দেশের ক্রিকেটে লেজেন্ডস অফ রূপগঞ্জের গল্পটা লেজেন্ডারি। পাপন গংয়ের বিরুদ্ধে থেকেও যারা ডিপিএল এর প্রতি মৌসুমেই লড়াই করে গেছে।
পক্ষপাতমূলক আম্পায়ারিং, তারকা ক্রিকেটারদের ওই ক্লাবে না খেলার চাপ দেয়া সহ বাধা ছিল অনেক। তবে রাজনৈতিক পালাবদলে ঘুরে দাঁড়াচ্ছে রূপগঞ্জ। এবার প্রত্যাশা ভালো পরিবেশের। কোন আম্পায়ারটা সে লাস্ট বোর্ডের কথা শুনবে, ওই হিসাবে ওকে অ্যাসাইনমেন্ট দেওয়া হতো যে আজকে রূপগঞ্জকে হারাতে হবে, আজকে উমুককে জিতাতে হবে। আমি যে বিদেশে গেছি আম্পায়ার ম্যানিপুলেশনের কথা বলি, এখন সবাই বিশ্বাস করতেছে আমি যা যা বলছি এগুলি সব সত্য। এই জিনিসগুলো আমার মনে হয় এই বছর না হওয়ার, আমরা চাবো যে এই বোর্ড নিরপেক্ষভাবে আম্পায়ারিং দেওয়ার ব্যবস্থা করবে। জাতীয় দলের এক ঝাঁক তারকা নিয়ে দল সাজাচ্ছে রূপগঞ্জ। তামিম, সৌম্য কিংবা জাকের আলীরা সামলাবেন ব্যাটিং ইউনিট। বোলিং বিভাগের দায়িত্ব শরীফুল, তানজিম সাকিবদের কাঁধে। অধিনায়কত্ব করবেন যুব বিশ্বকাপ জয়ী আকবর আলী। স্পিন ডিপার্টমেন্টে থাকছেন আবাহনী থেকে ফেরানো তানভীর ইসলাম। এদিকে তারকা খচিত দল গড়ে শোরগোল ফেলেছে মোহামেডান। একই সঙ্গে খেলবেন তামিম, মুশফিক ও রিয়াদ। তাসকিন, তাইজুলদের নিয়ে বোলিং ইউনিটটাও খারাপ না। তবে লেজেন্ডস অব রূপগঞ্জ এগিয়ে রাখছে নিজেদের। সাদা কালো স্কোয়াড নিয়ে দিয়েছেন খোঁচাও। যারা একটু বয়স্ক ক্রিকেটার তাদের আবার ফিল্ডিংটা শর্টেজ থাকে। তো সুতরাং ক্রিকেট এখন একটা ওভারঅল গেম। আগে কিন্তু এটা ছিল না, এখন কিন্তু ফিল্ডিংটা একটা ফ্যাক্টর হয়ে গেছে। আমি আপনাকে ক্লিয়ার বলে দিতে পারি, আমাদের শেখ মেহেদী আছে, ওনাদের কিন্তু কোনো অফিস পিনে নেই। রূপগঞ্জের দুঃসময়ে পাশে ছিলেন মাশরাফি। রাজনৈতিক কারণে যিনি কাটা পড়েছেন ক্রিকেট থেকে। সাকিব, মাশরাফিদের এমন ভরাডুবিতে এই ক্রিকেট সংগঠক দায় দিলেন আগের সরকারকে। ওরা অনেক রকম প্রেশারে ফিল করেই তারা রাজনীতি মাঠে গিয়েছে, এবং আমি মনে করি যে কোনো খেলোয়াড় ভবিষ্যতে যদি চায়, রিটায়ারমেন্টের পরে গেলে দেশের জন্য ভালো, খেলোয়াড়ের জন্যও ভালো। এবং এই জন্য আমরা দেখেন আজকে তামিম এবং এই যে মাশরাফি, সাকিব, এই সব নামগুলি আমরা মিস করছি এইসব রাজনৈতিক কারণে। আনুষ্ঠানিক না হলেও রূপগঞ্জের কোচ হতে পারেন সোহেল ইসলাম। সহকারী কোচ হিসেবে নাম চূড়ান্ত সাবেক পেসার নাজমুল হোসেনের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের ফুটবলের খবর জানাবো। নারী কমিটির চেয়ারম্যান ঘোষণা দিলেও কোচের সঙ্গে বিদ্রোহী 18 ফুটবলারের যে দ্বন্দ্ব, তার এখনো পুরোপুরি সমাধান হয়নি, এমন ইঙ্গিত দিয়েছেন নারী উইংয়ের এক সদস্য। তবে চলমান বিদ্রোহ দ্রুতই সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে 21 পদক পেতে যাচ্ছেন সাফজয়ী দলের পুরো কন্টিনজেন্ট। প্রধান উপদেষ্টার কাছ থেকে যা গ্রহণ করবেন সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন। বসার পরে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে মেয়েরা ফিরবে, মেয়েরা ট্রেনিংয়ে ফিরবে। এ যেন রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো, শেষ হয়েও হইল না শেষ। বাফুফের নারী উইংয়ের কথা অনুযায়ী কোচের সঙ্গে বিদ্রোহী 18 ফুটবলারের যে সমস্যা, তা হয়ে গেছে সমাধান। ছুটি শেষেই পিটার বাটলারের অধীনে অনুশীলনে যোগ দেবেন সাবিনা সানজিদারা। তবে গেল কয়েকদিন ধরে দেশের গণমাধ্যমে চাউর নিজেদের অবস্থান থেকে ফিরে আসেননি বিদ্রোহী ফুটবলাররা। কোচের সঙ্গে ফুটবলারদের দ্বন্দ্বের পুরো সমাধান হয়নি, তেমনই ইঙ্গিত দিয়েছেন বাফুফের নারী কমিটির সদস্য টিপু সুলতান। যেহেতু ক্লিয়ার না, আপনাদের কাছে পরিষ্কার না, পরিষ্কার তথ্যগুলো, ইনফরমেশনগুলো ক্লিয়ার না, আপনারা ক্লিয়ার হলে তো আর ধোঁয়াশা থাকতো না। আমার মনে হয় দ্রুত সম্ভব এটা শেষ হয়ে যাবে। তবে চলমান সমস্যা দ্রুতই সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন নারী কমিটির এই সদস্য। ছুটি থেকে ফিরলেই বিদ্রোহী ফুটবলারদের নিয়ে বসবে বাফুফের নারী কমিটি। আমার মনে হয় সুন অ্যাজ পসিবল এটা শেষ হয়ে যাবে, বাটলারের সমস্যাও শেষ হবে এবং 18 জনে জয়েন করবে। আমরা আশাবাদী, পুরাপুরি আশাবাদী। নারী উইংয়ের চেয়ারম্যানও চেষ্টা করেছেন, প্রেসিডেন্ট মহোদয় চেষ্টা করতেছেন এটাকে অর্গানাইজ করে যে কোনো মূল্যে, এনি হাউ অ্যাট এনি কস্ট তাদের একত্রতা করে টিমটা যেমন টিম ওয়ার্ক করে এবং একসাথে মিলেমিশে থাকে, এটাই আমরা প্রত্যাশা করতেছি। আর কি করার আছে আমাদের। এদিকে 21 পদক পেতে যাচ্ছে সাফজয়ী নারী ফুটবলের পুরো কন্টিজেন্ট। প্রথমে ফাইনালের শুরুর একাদশের 11 জনকে দিতে চাইলেও আপত্তি জানায় বাফুফে। শেষমেশ নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। আর এমন সিদ্ধান্ত তরুণ ফুটবলারদের অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন নারী সাফের হেড অব ডেলিগেট। ফুল কন্টিজেন্ট পাচ্ছে এই কারণে যে 32 জনেও গর্বিত, রাষ্ট্রের কাছে গর্বিত এবং দেশের কাছে তো অনেক বিশাল বড় ব্যাপার এটা। আর আমরা খুব নিজেকে গর্বিত মনে করতেছি। আগামী 21 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কাছ থেকে 21 পদক গ্রহণ করবেন সাফজয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন ও সেই দলের অন্য একজন সদস্য। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
এবার অ্যাথলেটিক্স শেষ হলো 48তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। 21 স্বর্ণপদক নিয়ে দলগতভাবে এবারের আসরে প্রথম হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। 17 রৌপ্য এবং 12 ব্রোঞ্জ সহ তারা জিতেছে মোট 50টি পদক। দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ সেনাবাহিনী। 19 স্বর্ণ সহ তারা জিতেছে 57টি পদক। এবারের আসরে ভেঙেছে বেশ কয়েকটি রেকর্ড। শেষ দিনে মেয়েদের 4x400 মিটার রিলেতে 32 বছরের রেকর্ড ভেঙেছেন নৌবাহিনীর শিরিন নুসরাতরা। নতুন রেকর্ড গড়তে তারা সময় নিয়েছেন 3 মিনিট 5.262 সেকেন্ড। পোল ভল্টে 19 বছরের রেকর্ড ভেঙেছেন সেনাবাহিনীর সৌরভ মিয়া, যেখানে 4.50 মিটার উচ্চতা অতিক্রম করেছেন তিনি। সেই সঙ্গে ক্যারিয়ার প্রথমবারের মতো জাতীয় ইভেন্ট স্বর্ণ জিতেছেন এই অ্যাথলেট। এদিকে ছেলেদের 200 মিটার দৌড়ে প্রথম হয়েছেন রাকিবুল, আর মেয়েদের 200 মিটারে স্বর্ণ জিতেছেন শিরিন আক্তার। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে ভোলায় অনুষ্ঠিত হয়েছে 7.5 কিলোমিটার মিনি ম্যারাথন। সকালে ব্যাংকের হাট থেকে শুরু হয়ে ম্যারাথন দৌড়টি ভোলা সরকারি স্কুল মাঠে এসে শেষ হয়। তারুণ্যের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য ম্যারাথনের আয়োজন করা হলেও এতে অংশ নিয়েছেন নানা বয়সের মানুষ। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। বসন্তের সকালে সদর উপজেলার ব্যাংকের হাট থেকে শুরু হয় তারুণ্যের অগ্রযাত্রার ম্যারাথন। দৌড়বিদরা দলে দলে ছুটছেন গন্তব্য ভোলা সরকারি স্কুল মাঠের উদ্দেশ্যে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা, মানসিক চাপ কমানোর জন্য উপকারী এই দৌড়ে অংশগ্রহণকারী সবাই ছিলেন স্বতঃস্ফূর্ত। প্রায় 7.5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সবার আগে গন্তব্যে পৌঁছান কলেজ শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ। এমন আয়োজনে অংশ নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন অংশগ্রহণকারীরা। কখনো দেখিও নি আর দেইও নি, প্রথম ফার্স্ট আমি দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমার সামনে আরো জুনিয়র সিনিয়র ছোট ভাইরা বড় ভাইরা ছিল, তাদের সাথে একত্রিত হয়ে আমি এখানে খুব আনন্দ বোধ করতেছি। দেশের অনেক পোলাপান আছে যারা মাদক দ্রব্যের সাথে জড়িত, তারা এই সমস্ত আয়োজন হলে, তারা অংশগ্রহণ করলে তারাও খুব ভালো কিছু হবে, মাদক থেকে দূরে থাকবে। মানসিক সুখ শান্তি যেটা বলে সত্যিকার অর্থে একমাত্র দৌড়ের মাধ্যমে সেটা লাভ করা যায়। এই উক্ত ম্যারাথনটি একটা সুশৃঙ্খল ইভেন্ট ছিল, যাতে প্রায় 40+ অ্যাথলেট অংশগ্রহণ করছে। আমি চাই এটা প্রতি বছর না, প্রতি 6 মাস 3 মাস অন্তর এই খেলাটা প্রতিযোগিতা হোক। তরুণদেরকে হচ্ছে যে খেলাধুলা এবং শরীর চর্চা এবং ভালো অভ্যাস নিয়ে আসা, এটার জন্যই আমরা আসলে এই ইভেন্টটি আয়োজন করেছি। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। মাদকমুক্ত সুস্থ জাতি গঠনে এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন তিনি। শরীরকে সুস্থ রাখতে গেলে, মনকে সুস্থ রাখতে গেলে অবশ্যই খেলাধুলা করতে হবে এবং খেলাধুলার সাথে থাকতে হবে। মাদককে পরিহার করতে হবে। অন্য যে খারাপ কাজগুলো আছে সেগুলো থেকে বিরত থেকে খেলার মাঠে আসতে হবে এবং খেলার মাধ্যমেই কিন্তু এই পরিবর্তন সম্ভব। তরুণদের ঐক্যবদ্ধ করার জন্য এই আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস। সময় সংবাদ, ভোলা। তারুণ্য উৎসবের অংশ হিসেবে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন, যেখানে অংশ নেন 2 শতাধিক তরুণ তরুণী। বুধবার সকালে দিনাজপুরের 0 পয়েন্ট গৌড়ে শহীদ বড় ময়দান থেকে ম্যারাথন শুরু হয়। প্রায় 8.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ঐতিহাসিক রামসাগর ডাকবাংলো চত্বরে গিয়ে শেষ হয় দৌড়। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।